হ্যালো স্টুডেন্ট, তোমরা এখন দেখছো কেমিস্ট্রি শেখার দ্য বিউটিফুল চ্যানেল ইব্রু কেম টিউটোরিয়াল। আর আমি হলাম তোমাদের টিচার ইব্রাহিম বিশ্বাস। আমি তোমাদেরকে ক্লাস 11-এর রয় অ্যান্ড মার্টিন কোশ্চিন ব্যাংক থেকে কোশ্চিন সলভ করে দেখাবো। আমি পরপর তোমাদেরকে ভিডিও ছাড়তে থাকবো, এইভাবে তোমরা এগুলো দেখবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তাহলে শুরু করি আমরা। প্রথম প্রশ্ন, আর প্রথম ইউনিটে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রথম কোশ্চেন হচ্ছে যে 12.046 ইন্টু 10⁻25 সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর কত? এখানে চেয়েছে যে এত সংখ্যক অর্থাৎ 12.046 ইন্টু 10⁻25 সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর কত হবে এটা চেয়েছে। তাহলে এইগুলো সলভ করতে হলে আমাদেরকে একটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থ, সে গ্যাস হোক, সে ধাতু হোক, সে মৌল হোক, যাই হোক না কেন, তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, এটা জানতে হবে। আর একটা জানতে হবে কি 1 মোল। 1 মোল কোনো পদার্থ বলতে কত গ্রাম বোঝায় সেটা জানতে হবে। তো আমরা জানি যে 1 মোল পদার্থ বলতে বোঝায় কোনো পদার্থে যে আণবিক ভর আছে সেই গ্রাম আণবিক ভর পরিমাণ পদার্থ। তাহলে আমরা প্রথমে দেখি 1 মোল অ্যামোনিয়া সমান কত গ্রাম। তাহলে 1 নম্বর কোশ্চেন আমরা করছি 1 মোল অ্যামোনিয়া NH3 সমান হচ্ছে, দেখো কিভাবে করি আমরা, যে প্রত্যেকটা যে পরমাণু থাকবে ওই যৌগ গঠনকারী তাদের পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর আমরা যোগ করলে পেয়ে যাব কোন পদার্থের আণবিক ভর বা গ্রাম আণবিক ভর। তাহলে এখানে নাইট্রোজেনের 14 আর 3টে হাইড্রোজেন আছে, তাই 3 × 1 সমান 17। আমরা গ্রামে করে নিই 17 গ্রাম। তাহলে 1 মোল পরিমাণে কি আছে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে আমরা জানি। তাহলে 1 মোল অ্যামোনিয়ার মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে আমরা 1 মোল সমান 17 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 17 গ্রাম অ্যামোনিয়া অণুর ভর কত, অ্যাভোগাড্রো সংখ্যা। উল্টে বলতে পারি আমরা, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর 17 গ্রাম, তাহলে একটি কত আর এতটি কত, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা করি 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর, অ্যামোনিয়া অণুর ভর সমান কত, 17 গ্রাম। 17 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত, অ্যামোনিয়া অণুর ভর সমান 17/6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম। আর এখানে দিয়েছে কত, এখানে দিয়েছে 12.046 ইন্টু 10⁻25 এত সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর সমান কত হবে। তাহলে এটা যদি গুণ করে দেবো আমরা, 17 গণিত 12.046 ইন্টু 10⁻25 বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখো এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলে কত হবে, 2। 10⁻23 আর 10⁻25 ভাগ করলে কত হবে, 10 স্কয়ার। তার মানে কত হচ্ছে 17 × 34, 34 এরপর কত, দুটো শূন্য, এত গ্রাম। আমাদের প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেল।
এবার 2 নম্বর, তাহলে প্রথম প্রশ্ন কমপ্লিট। 2 নম্বর প্রশ্ন, 1 মিলিমোল সালফার ডাইঅক্সাইড এর মধ্যে অণু সংখ্যা কত? এইটা আমাদের দেখো ক্লাস 11 এর পরীক্ষা 2015 সালের কোশ্চেন এটা। আবার দেখো বলেছে 1 মিলিমোল। আমরা একটু আগে বললাম কি 1 মোল কোনো গ্যাসের মধ্যে কি হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। কোনো গ্যাস বলে না, যে কোনো পদার্থ বলতে পারি আমরা, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে আমরা বলতে পারি এখানে 1 মোল SO2 এর মধ্যে আছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে করে দিই আমরা 2 নম্বর কোশ্চেন, 1 মোল SO2 গ্যাসের মধ্যে অণু আছে সমান 6.022 into 10 to the power 23 এত কি? 1 মোলের মধ্যে 1 মিলিমোল। 1 মিলিমোল বলতে কি বোঝায়? 1 মিলিমোল সমান কি 1 into 10 to the power -3 মোল। তাহলে অতএব 1 মিলিমোল বা 10 to the power -3 মোল SO2 গ্যাসের মধ্যে অণু আছে সমান 6.022 into 10 to the power 23 into 10 to the power -3 এত। তাহলে দেখো এখানে 10 to the power 23 থেকে 3 বাদ দিলে কত হবে? 20। তাহলে আমাদের आंसर হবে 6.022 into 10 to the power 20 এত কি? আর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমাদের 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার আমাদের হচ্ছে 3 নম্বর প্রশ্ন। বলছে একটি ধাতব অক্সাইডে 60% ধাতু বর্তমান, ধাতুটি তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। এটা ক্লাস 11 এর 17 সালে কোশ্চেনে পড়েছে। তো এখানে আমরা তুল্যাঙ্ক ভার বলতে জানি নিশ্চয় যে তুল্যাঙ্ক ভার আমরা প্রকাশ করতে পারি অক্সিজেনের সাপেক্ষে হতে পারে, হাইড্রোজেনের সাপেক্ষে হতে পারে বা ক্লোরিনের সাপেক্ষে হতে পারে। আমরা তুল্যাঙ্ক ভার সম্পর্কে কি জেনেছিলাম যে কোন মৌলে যত ভাগ ভর, হাইড্রোজেনের 1.008 গ্রাম বা অক্সিজেনের 8 গ্রাম বা ক্লোরিনের 35.5 গ্রামের সঙ্গে যুক্ত হয় বা কোনো যৌগ থেকে ওই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিন অপসারণ করে, সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। তাহলে এখানে আমরা 60% ধাতু বর্তমান বলেছে, মানে ধাতব অক্সাইড মানে জানি আমরা ধাতব অক্সাইড হলো ধাতু আর অক্সিজেন দ্বারা গঠিত যৌগ। তাহলে যদি 100 ভাগের মধ্যে 60 ভাগ ধাতু হয়, 60 ভাগ ধাতু হয়, তার 40 ভাগ কি আছে? অক্সিজেন। তাহলে আমরা বলতে পারি যে যদি 100 গ্রাম ধাতব অক্সাইড মনে করি, তাহলে 40 গ্রাম হচ্ছে অক্সিজেন আর 60 গ্রাম ধাতু। ঠিক আছে? তাহলে আমরা করি, তাহলে 60 গ্রাম, এটা এইভাবে করবো আমরা, 40 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 60 গ্রাম ধাতুর সঙ্গে, 1 গ্রাম কত আর 8 গ্রাম অক্সিজেন কত গ্রাম ধাতুর সঙ্গে যুক্ত হয়, সেটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। ঠিক আছে, তাহলে তোমরা চলে যাও 3 নম্বর কোশ্চেন। 60% ধাতব অক্সাইডে, আমরা বলে দিই আগে যে 60% ধাতব অক্সাইডে ধাতু আছে সমান 60 গ্রাম এবং অক্সিজেন আছে সমান কত? 100 - 60 মানে 40 গ্রাম। এবার আমরা করব হবে, অতএব 40 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 60 গ্রাম ধাতুর সঙ্গে
1 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 60/40 গ্রাম ধাতুর সঙ্গে। আর আমার তুল্যাঙ্ক ভরের সংখ্যা অনুযায়ী 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 60 × 8/40 এত গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে 8 দিয়ে 5 আসছে 40, 5 দিয়ে 5 12 60 সমান কত হলো? সমান 12 গ্রামের সঙ্গে। তাহলে ধাতু তুল্যাঙ্ক ভর কত হবে? 12। অতএব ধাতুর তুল্যাঙ্ক ভর, অতএব ধাতুটির তুল্যাঙ্ক ভার সমান 12। আমরা তুল্যাঙ্ক ভারের একক নেই, তাই 12 গ্রাম আমরা বলবো না। যদি গ্রাম তুল্যাঙ্ক ভার বলতো তাহলে 12 গ্রাম বলতে হবে। তাহলে আমাদের 3 নম্বরটা প্রবলেম সলভ হয়ে গেল। এবার 4 নম্বর বলেছে কি? বলেছে যে 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে তীব্রভাবে উত্তপ্ত করলে ভরের কি পরিবর্তন হয়? ভরের ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে কি যৌগ উৎপন্ন আমরা সবাই জানি, কি বলতো? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এবার যে ম্যাগনেসিয়াম ছিল তার সঙ্গে অক্সিজেন যুক্ত ম্যাগনেসিয়াম অক্সাইড, তার কতটুকু ভরের বৃদ্ধি বা হ্রাস হলো সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড অক্সিজেন যুক্ত হচ্ছে, তার মানে ভর বৃদ্ধি পায়। তাহলে দেখো, প্রথমে আমাদেরকে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন সেটা আগে জানতে হবে। তাহলে আমরা জানি যে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। 4 নম্বর কোশ্চেন হবে। তাহলে ম্যাগনেসিয়াম ধাতু, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, অক্সিজেন যুক্ত হয়ে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আমরা ব্যালেন্স করে নিই, এক্ষেত্রে ব্যালেন্স আমাদেরকে করতেই হবে। তাহলে এখানে আমরা 2 দিয়ে ম্যাগনেসিয়াম গুণ করলাম, 2MgO হয়ে গেল। এবার আমাদের বলেছে কি যে ম্যাগনেসিয়াম থেকে কতটুকু ভর বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেন কম, এখানে অক্সিজেনের ভর বেশি জানার দরকার এখানে পড়বে না। তাহলে আমরা সমীকরণ অনুযায়ী কি জানছি? আমরা সমীকরণ অনুযায়ী জানি যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর আমরা জানি 24। তাহলে এখানে 2 × 24 এত গ্রাম। ম্যাগনেসিয়াম অক্সাইড কত হচ্ছে? ম্যাগনেসিয়াম 24 আর অক্সিজেন হচ্ছে 16। 24 আর 16 যদি যোগ করি 40, তাহলে 2 × 40 এত গ্রাম সমান কত? 40 × 80 এত গ্রাম হচ্ছে। এবার আমাদের দেখেন ভরের কতটুকু বৃদ্ধি হচ্ছে। যদি আমাদের 48 গ্রাম অক্সিজেন হয়, তাহলে আমরা পাচ্ছি 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ভরের বৃদ্ধি করে নিই। অতএব ভরের বৃদ্ধি সমান কত হচ্ছে এই সমীকরণ অনুযায়ী? তাহলে 80 - 24 দুগুণ হচ্ছে 48 এত গ্রাম সমান কত হচ্ছে? 10 এর মধ্যে 8 বসবে 2 অর্থাৎ 5 32 গ্রাম। তাহলে যদি 48 গ্রাম ম্যাগনেসিয়াম হয়, তাহলে ভরের বৃদ্ধি দেখো 32 গ্রাম। তাহলে সহজে আমরা করে নেব এটা যে 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করলে ভরের বৃদ্ধি হয়, সমান কত? 32 গ্রাম। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করলে ভরের বৃদ্ধি হয় সমান কত? 32/48 এত গ্রাম। আর আমাদেরকে বলেছে 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে, তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে
উত্তপ্ত করলে ভরের যে বৃদ্ধি হবে সেটা 32 গুণিত 10/48 এত গ্রাম। তাহলে কত হচ্ছে এখানে 8 × 16 × 16 3 মানে এইরকম 6.6667 এত গ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম যে 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে তীব্রভাবে উত্তপ্ত করলে ভরের যে বৃদ্ধি হবে সেটা হচ্ছে 6.67 গ্রাম। 4 নম্বর কোশ্চেন হলো, এবার 5 নম্বর কোশ্চেন বলছে দেখো যে MCl3 মানে একটা ধাতু তার ক্লোরাইড, MCl3 তে M এর তুল্যাঙ্ক ভর E, M এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে এই যে MCl3 আমরা কি যে তুল্যাঙ্ক ভর বলেছি, তাহলে পারমাণবিক ভর চেয়েছে, তাহলে তুল্যাঙ্ক ভর আর পারমাণবিক ভরের মধ্যে আমরা একটা সম্পর্ক জানি, পারমাণবিক ভর সমান তুল্যাঙ্ক ভর ইনটু যোজ্যতা। তাহলে এখানে আমাদেরকে তুল্যাঙ্ক ভর ই বলে দিয়েছে, তাহলে যোজ্যতা জানতে হবে। যোজ্যতা জানার জন্য কিন্তু আমরা আগে ক্লাস অনেক নিচু ক্লাসে আমরা করেছি, সেখানে আমরা দেখতাম যে যোজ্যতার ক্ষেত্রে যে এই যে যোজ্যতা এ পাবে আর এর যোজ্যতা এ পাবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে MCl3 যৌগে, তাহলে আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেন, যে MCl3 যৌগে M এর যোজ্যতা, M এর যোজ্যতা সংখ্যা 3 দেখতে পাচ্ছি। আমরা এরকম করতাম যে আমি জানতাম যে A আর B দুটো মৌল হয়, এর যোজ্যতা যদি X হয় আর যদি এর Y হয় তাহলে একটা পাবে A আর একটা পাবে A, অর্থাৎ যৌগটার সংকেত হয় কি আমরা জানি এইরকম যে AY BX, AY BX। তাহলে আমরা এইভাবে করলে তাহলে এই M এর যোজ্যতা পেয়েছে, যোজ্যতাটা ক্লোরিনের উপর বসানো আছে ক্লোরিনের কাছে, সেই জন্য আমরা 3 করে নিলাম। এবার আমরা দেখি, আমরা জানি তুল্যাঙ্ক ভর ও পারমাণবিক ভরের মধ্যে সম্পর্ক। এখন তুল্যাঙ্ক ভর আমরা বলে দিছি ই ও পারমাণবিক ভর এর মধ্যে সম্পর্ক, সেটা কি? তো পারমাণবিক ভর ইকুয়াল টু তুল্যাঙ্ক ভর ইনটু যোজ্যতা। তাহলে আমরা জানি যোজ্যতা 3, তাহলে তুল্যাঙ্ক ভর হচ্ছে E ইনটু যোজ্যতা পেয়েছি আমরা 3 সমান 3। তাহলে M এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে 3E। বুঝতে পারছেন নিশ্চয়ই তোমরা? এবার দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে 52 মানে 52 ইউ পরিমাণ হিলিয়ামের মধ্যে কতগুলি হিলিয়াম পরমাণু আছে। এখানে তোমাদেরকে কিন্তু একটা ধারণা ক্লিয়ার করতে হবে যে কোনো একটা মৌলের পরমাণুর ভর, একটি পরমাণুর ভর আর পারমাণবিক ভরের মধ্যে কি সম্পর্ক সেটা তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে তোমাদেরকে। তো আমরা জানি যে যদি কোনো মৌলের পারমাণবিক ভরের পরে যদি আমরা ইউ কথাটা ইউ অক্ষর বা ইউ লেটার দিই, তখন ভাববো সেই ওই মৌলটার একটি পরমাণুর ভরকে প্রকাশ করেছে। তোমাদেরকে এটা ভালো করে জানতে হবে। তাহলে আমরা খেয়াল করে দেখি যে হিলিয়াম এর কোশ্চেন নাম্বার তাহলে আমাদের 606 হচ্ছে হিলিয়াম এর পারমাণবিক ভর সমান কত? 4। এবার যদি আমরা 4u করে দিই তাহলে তখন কিন্তু হবে হিলিয়ামের একটি পরমাণু ভর। অতএব
হিলিয়ামের একটি পরমাণু ভর সমান আমরা বললাম কি 4u। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 4 গ্রাম হয়ে যেত তখন কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা হিলিয়াম পরমাণুর ভর হতো। এটা তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করতে হবে। এবার আমরা চলে আসি তাহলে কত বলেছে 52u। তাহলে 52u পরিমাণ হিলিয়াম পরমাণু সংখ্যা বলে দিই। অতএব 52u হিলিয়াম পরমাণুর সংখ্যা সমান কত হয় 52u কে যদি আমরা 4u দিয়ে ভাগ করি তাহলে 13টি। ব্যাস, তাহলে তোমাদের কোশ্চেন ব্যাংকে এটা আনসারটা ভুল দেওয়া আছে, ওরা ভেবেছে যে 4u আছে অ্যাভোগাড্রোস নাম্বার এই হিসেবে করেছে, একটা ভুল আছে তোমাদের। এবার তাহলে 6 নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 7 নম্বর প্রশ্ন বলেছে যে ফেরিক ক্লোরাইডে Fe এর তুল্যাঙ্ক ভার 18.6 হলে ফেরাস ক্লোরাইডে Fe এর তুল্যাঙ্ক ভার কত? তাহলে আমাদের দেখো যে ফেরিক ক্লোরাইড মানে ভাবছি কি বলতে পারছি আমরা যে ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে Fe এর যে ভ্যালেন্সি বা যোজ্যতা সেটা কত? ভ্যালেন্সি বা যোজ্যতা সেটা হলো 3। তাহলে আমরা জানি তুল্যাঙ্ক, তাহলে আমরা ওখান থেকে আমরা করব কি যে Fe এর পারমাণবিক ভর বের করব। কিভাবে করব আমরা জানি যে একটু আগে বললাম যে পারমাণবিক ভর এবং তুল্যাঙ্ক ভরের মধ্যে যে সম্পর্ক হলো পারমাণবিক ভর সমান তুল্যাঙ্ক ভর ইনটু যোজ্যতা। তাহলে সেখান থেকে করব আমরা। তারপরে ফেরাস ক্লোরাইড মানে ফেরাসে মানে আয়রনের যে ভ্যালেন্সি বা যোজ্যতা সে 2, তাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 7। তাহলে ফেরিক ক্লোরাইডে Fe এর তুল্যাঙ্ক ভার সমান পেয়েছে কত দিয়েছে ওরা দিয়েছে 18.6 এবং যোজ্যতা আমরা বলব, এবং যোজ্যতা আয়রনের যোজ্যতা Fe এর যোজ্যতা কত জানি আমরা 3। অতএব Fe এর পারমাণবিক ভর তাহলে করে নি। Fe এর পারমাণবিক ভর সমান কত হবে যে তুল্যাঙ্ক ভর ইনটু যোজ্যতা, তার মানে এটা কত হচ্ছে 3 6 18 8 3 18 54 55 মানে 55.8। তাহলে Fe এর পারমাণবিক ভর পেয়ে গেলাম। এবার বলেছে যে ফেরাস ক্লোরাইড, তাহলে ফেরাস ক্লোরাইড এই যৌগে Fe এর যে যোজ্যতা সে 2। তাহলে আমরা এই পারমাণবিক ভরকে আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব ফেরাস ক্লোরাইডে Fe এর তুল্যাঙ্ক ভর। এখন ফেরাস ক্লোরাইড যৌগে Fe এর যোজ্যতা সমান কত জানি আমরা 2। অতএব এই ফেরাস ক্লোরাইড যৌগে বা এই যৌগে Fe এর তুল্যাঙ্ক ভার সমান 55.8/2 সমান কত হচ্ছে তাহলে 27 দুগুণে 54 আর কত 9 দুগুণে 18 27.9। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম
এফ ফেরাস ক্লোরাইড যৌগে এফ এর তুল্যাঙ্ক ভর কত? তাছাড়া তোমরা যদি ভাবে সরাসরি করে দেবো জানো যে এফ এর পারমাণবিক ভর 55.8/85 বা 56, তাকে যদি দুই ভাগ করে সরাসরি করে তাও তুমি পারবে, কোনো সমস্যা নেই, आंसर হয়ে যাবে। তাহলে আমাদের 7 নম্বর হয়ে গেল। এবার আমরা করব 8 নম্বর, তুল্যাঙ্ক ভর নির্ণয় করব সালফেট মূলক। দেখো এখানে এই কোশ্চেনটা তোমাদের পড়েছিল, দেখো 2007 এর কোশ্চেন সাথে পড়েছে 11 এর, আবার 17 তে পড়েছে, খুবই ভালো কোশ্চেন। তুল্যাঙ্ক ভর নির্ণয় করা যৌগের এখানে মূলক হতে পারে, তারপরে অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে, লবণ হতে পারে। তুল্যাঙ্ক ভরটা তোমরা নির্ণয় করা অবশ্যই শিখবে। আর আমি তোমাদেরকে পর পর কোশ্চেনগুলো সলভ করবো রাইমার্টিন থেকে, আর আমি তোমাদেরকে দেব, তোমরা আমার ভিডিওটা দেখবে এবং সেটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরো উদ্বুদ্ধ হই নতুন নতুন ভিডিও করতে। অবশ্যই তোমরা লাইক করবে আমার চ্যানেলটিকে। তাহলে এবার 8 নম্বর কোশ্চেন করি আমরা। 8 নম্বর প্রশ্ন যে তুল্যাঙ্ক নির্ণয় সালফেট মূলক। আমরা আগে জানতে হবে যে সালফেট মূলকের তুল্যাঙ্ক ভর যখন করব তখন মূলকের তুল্যাঙ্ক ভর নির্ণয় ফর্মুলা জানতে হবে। তো মূলকের তুল্যাঙ্ক ভর নির্ণয়ের ফর্মুলা কি? তো মূলকের তুল্যাঙ্ক ভর নির্ণয়ের ফর্মুলা হচ্ছে মূলকের সংকেত ভর এবং তাকে সেই সংকেত ভরকে যদি যোজ্যতা দিয়ে ভাগ করে দিই তখন মূলকের তুল্যাঙ্ক ভর পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে এটা করে নিই। আমরা জানি মূলকের তুল্যাঙ্ক ভর, আমরা জানি মূলকের তুল্যাঙ্ক ভর, আমরা জানি মূলকের তুল্যাঙ্ক ভর সমান কি মূলকের সংকেত ভর বাই মূলকের যোজ্যতা, মূলকের যোজ্যতা। এটা আমাদের জানতে হবে। তারপরে আমরা এই মূলকের সংকেত, দেখো মূলকের সংকেত ভর বলছি, মূলকের আণবিক ভর বলিনি। তার কারণ হচ্ছে যদি আয়নীয় কোনো যৌগ বা আয়ন হয় সেখানে আমরা অণু কল্পনা করি না, সেটা আয়ন ভাবি, আর আয়নের সংকেত দিয়ে প্রকাশ করি তাকে, তাই আমরা সংকেত ভর বলি। ওটা তোমরা জানবে। তাহলে এবার আমরা করে নিই সালফেট মূলকের তুল্যাঙ্ক ভর। অতএব 1 নম্বর সালফেট মূলকের তুল্যাঙ্ক ভর। তাহলে সালফেট মূলকের সংকেত কি? আমরা সালফেট মূলকের সংকেত জানি SO4 2-। অবশ্যই সংকেত মনে রাখতে না তোমরা পারবে না। দেখো তাহলে সালফেট এর সালফার কত হয় 32, আর অক্সিজেন 16, 4 16 64, আর 32 আর 64 করলে 96। তো মূলকের সালফেট মূলকের যোজ্যতা দেখো উপরে 2- দেওয়া আছে, মানে সালফেট মূলকের যে যোজ্যতা সেটা হচ্ছে 2। তাহলে 96/2 সমান হচ্ছে 48। তাহলে সালফেট মূলকের তুল্যাঙ্ক ভর হলো 48। এবার আমাদের কি দিয়েছে 2 নম্বরে দিয়েছে ফসফেট মূলকের। এটাও 2017 সালে কোশ্চেনে পড়েছে। তো 2 নম্বর হচ্ছে ফসফেট মূলকের তুল্যাঙ্ক। অতএব ফসফেট মূলকের তুল্যাঙ্ক ভর। তাহলে ফসফেট মূলকের তুল্যাঙ্ক ভর জানতে হলে ফসফেট মূলকের সংকেত PO4 3-, এটা জানতে হবে। তাহলে তুল্যাঙ্ক ভর সমান কত হবে? তাহলে ফসফরাস আছে কত 31 আর 4 16 64, তার মানে যে 95। 95 দেখো যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমরা বলেছি যে কোনো মূলকের যে উপরে যে আধান থাকবে সেই আধানটাই হবে তার আধানের সংখ্যাটা তার যোজ্যতা। এটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে একে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে 3 3 9 আর 5 3 1 3 হাতে 2 3 6 18 3 6 18 7 31.67। এবার 3 নম্বর হচ্ছে
কার্বনেট মূলক, কার্বনেট মূলকের সংকেত আমরা জানি CO3 2-, তাহলে আমরা করি তাহলে কার্বনেট মূলকের তুলনাঙ্ক ফল। সেখানে আমরা জানি কি বললাম যে সংকেত CO3 2-, কার্বনেট মূলকের সংকেত। তাহলে এবার আমরা করি, তাহলে কার্বন কত হচ্ছে 12, কার্বনের পারমাণবিক ভর 12 আর অক্সিজেন 16, তা 348 এর 12 কত হয় 60। আর কার্বনেট মূলকের যোজ্যতা কত দেখো উপরে 2-, মানে আমরা বললাম যে মূলকের যোজ্যতা কোনটা, তো মূলকের চিহ্নের যে উপরে বা সংকেতের উপরে যত সংখ্যক আধান থাকবে সেটাই তার যোজ্যতা। তাহলে আমরা ভাগ করব কি 60 কে ভাগ করব 2 দ্বারা, তাহলে 30। তাহলে কার্বনেট মূলকের তুলনাঙ্ক ভর হয়ে গেল 30। তাহলে আমাদের 8 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 9 নম্বর কোশ্চেন বলেছে ডুলং ও পেটিটের সূত্রটি বিবৃত করো। খুব ভালো কোশ্চেন এটা। ডুলং ও পেটিটের সূত্র বলতে বলে এখান থেকে অঙ্ক দেয়, তারপরে এখান থেকে সীমাবদ্ধতা বা কোন কোন মৌল মানে না এই কোশ্চেন দেয়। তো এখানে শুধু দিয়েছে কি যে ডুলং ও পেটিটের সূত্রটি বিবৃত করো। দেখো তোমরা তাহলে কোশ্চেন নাম্বার 9, ডুলং আর পেটিটের সূত্র। ডুলং পেটিটের সূত্র কি বলছে যে পরীক্ষালব্ধভাবে কোন মৌলের পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা হয় তার জন্য বিজ্ঞানের চেষ্টা করেছিলাম। সেখান থেকে একটা ছিল কি ডুলং আর পেটিটের সূত্র, ওখান থেকে করা যায়, আর মিৎসালিচের সমাকৃতির সূত্র সেখান থেকে করা যায়। তাহলে ডুলং পেটিট বলছে কি যে সাধারণ উষ্ণতায় যদি কোনো কঠিন মৌল হয় তো সেই কঠিন মৌলের পারমাণবিক তাপের মান সবসময় স্থির হয় বা নির্দিষ্ট হয় এবং এর মান 6.4। এবার দেখো এখানে তাহলে আমরা কিন্তু পারমাণবিক তাপ পাচ্ছি। তো পারমাণবিক তাপ বলতে কি বোঝায়, তো পারমাণবিক তাপ বলতে বোঝায় কোন মৌলের পারমাণবিক ভর ও পারমাণবিক ভর ও আপেক্ষিক তাপের গুণফলের সঙ্গে সমান। তাহলে দেখে নাও, তাহলে লিখে নাও ডুলং ও পেটিটের সূত্র। ডুলং ও পেটিটের সূত্র, তাহলে লিখবে কি সাধারণ উষ্ণতায় কোন কঠিন মৌলের পারমাণবিক তাপ, সাধারণ উষ্ণতায় কোন কঠিন মৌলের পারমাণবিক তাপ সব সময় স্থির হয় বা নির্দিষ্ট হয়, স্থির বা নির্দিষ্ট হয় এবং এর মান প্রায় 6.4। এটা হচ্ছে ডুলং ও পেটিটের সূত্র। তাহলে আমরা কিভাবে পারমাণবিক তাপ নির্ণয় করব, ওটা ওই পারমাণবিক ভর নির্ণয় করা হয় সেটা আমাদেরকে জানাতে হবে। অতএব এই সূত্রটা কি পারমাণবিক তাপ সমান 6.4 বা পারমাণবিক ভর ইনটু আপেক্ষিক তাপ সমান কত 6.4 বা আমরা বলে দিতে হবে বা পারমাণবিক ভর সমান 6.4 বাই আপেক্ষিক তাপ। এটা হলো। এবার তোমাকে সূত্র বলে শুধু সূত্র লিখে তাপ দিতে হবে না, তোমাকে মানে ফুল মার্কস পেতে হলে তোমাদেরকে চেষ্টা করতে হবে কি যে এখানে পুরোটা বলার, এবং যদি ওই সূত্রে কোনো ব্যতিক্রম থাকে তাহলে সেটা উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে কিছু কঠিন মৌল যেমন বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন, এই মৌলগুলি
এই মৌলগুলি এই সূত্র মানে না, ডুলাম অর্থাৎ ডুলাম-পেটের সূত্র মানে না। এবার হচ্ছে 10 নম্বর কোশ্চেন, যে বলেছে কি দেখো, যে x গ্রাম কোন মৌল থেকে y গ্রাম মৌলের ক্লোরাইড পাওয়া যায়, মৌলটির তুল্যাঙ্ক ভর কত হবে? বলেছে কি যে x গ্রাম মৌল, সেখান থেকে যে ক্লোরাইড পাওয়া যাচ্ছে y গ্রাম। তাহলে আমরা জানি যে কোন মৌলের ক্লোরাইড কিভাবে তৈরি হয়, যে কোন মৌল যখন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে তখন। এবার তোমাদের খেয়াল করতে হবে যে আমরা তুল্যাঙ্ক ভরের সংজ্ঞা কিভাবে করেছিলাম, যে বলেছিলাম এরকম যে কোন মৌলের যত ভাগ ভর 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে সেটাই তো তুল্যাঙ্ক ভর। তাহলে আমরা প্রথমে করব কি, যে মৌলের যে ক্লোরাইড সেখান থেকে মৌলের ভরটা বাদ দেব, তাহলে আমরা ক্লোরিনের ভর পেয়ে যাব। তবে তারপরে করব কি, আমরা সেই অত ভর ক্লোরিন যুক্ত হয় ওই মৌলের যে m গ্রাম হোক বা যা বলবে, এখানে x গ্রাম বলেছে, x গ্রামের সঙ্গে 1 গ্রাম কত আর 35.5 গ্রাম কত, তাহলে হয়ে যাবে কত। তাহলে লাস্ট প্রশ্ন আজকে আমাদের, যে x গ্রাম, তাহলে আমরা বলবো যে y গ্রাম ক্লোরাইডে, মৌলের ক্লোরাইডে ক্লোরিনের পরিমাণ, y গ্রাম মৌলের ক্লোরাইডে ক্লোরিনের পরিমাণ, কত হবে? x গ্রাম যুক্ত হয়ে উৎপন্ন করেছে y গ্রাম, তাহলে y মাইনাস x গ্রাম সমান y মাইনাস x এত গ্রাম, ব্যাস। x গ্রাম যুক্ত হয়ে y গ্রাম মৌলের ক্লোরাইড পাওয়া যাচ্ছে। তাহলে আমরা মৌলের ক্লোরাইড মানে মৌল আর ক্লোরিন দ্বারা থাকে, তাহলে ক্লোরিনের আমরা যদি মৌলের ভরটা বাদ দিই ক্লোরিন ভর পেয়ে যাবো। এবার আমরা তুল্যাঙ্ক ভর যে সংজ্ঞায় চলে যাব, অতএব y মাইনাস x এত গ্রাম ক্লোরিন যুক্ত হয় x গ্রাম মৌলের সঙ্গে, তাহলে 1 গ্রাম ক্লোরিন যুক্ত হয় x বাই y মাইনাস x এত গ্রাম মৌলের সঙ্গে, আর 35.5 গ্রাম ক্লোরিন যুক্ত হয় 35.5 into x by y minus x। তাহলে কত হলো? তাহলে আমরা সরাসরি বলতে পারি 35.5x by y minus x। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভরটা কত হলো? মৌলের তুল্যাঙ্ক ভর এটা হবে। কারণ আমরা জানি কি যে 35.5 গ্রাম ক্লোরিনের সময় কোন মৌল যতটুকু যুক্ত হবে, কোন মৌলে যত ভাগ যুক্ত হবে সেটাই তার তুল্যাঙ্ক ভর। তাহলে ওই মৌলের তুল্যাঙ্ক ভর হয়ে গেল 35.5x by y minus x। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের এখানে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে যাতে আমরা সহজে আরো ভিডিও তৈরি করতে পারি এবং তোমাদেরকে দিতে পারি।